হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপ গল্পটি পড়ব। উইন্ড ক্যাপ গল্পটি লিখেছেন জেন ইওলিন, যার পুরো নামটি হলো জেন হায়াত ইওলিন। তো গল্পটি শুরু করার আগে আমরা তার সম্পর্কে জেনে নেব। দেখো, লেট স্টার্ট। জেন হায়াত ইওলিন 1939। তো জেন হায়াত ইওলিন, যার জন্ম হলো 1939 সালে, তিনি স্টিল এখনও বর্তমানে বেঁচে আছেন। তার বয়স হলো বর্তমানে 85 বছর, 85 ইয়ার্স ওল্ড। তিনি ইজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড এডিটর অফ ফোক লোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। তো জেন হায়াত ইওলিন তিনি হলেন একজন আমেরিকান অথার, আমেরিকার একজন লেখিকা এবং এডিটর মানে সম্পাদক, এডিটর অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুক। তিনি শিশু সাহিত্যিক, শিশুদের জন্য বই তিনি লিখেছেন। সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, এবং ফ্যান্টাসি মানে হচ্ছে কাল্পনিক গল্প, এবং ফোকলোর মানে হচ্ছে লোককথা। তার তিনি একজন লোককথা, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন এবং চিলড্রেনদের বুকের একজন সম্পাদক হিসাবেও কাজ করেছেন। She has written over 280 books. তিনি প্রায় 280-র ওপর বই লিখেছেন। যদিও এখানে 280 লেখা আছে, কিন্তু তিনি বর্তমানে 350-এর বেশি বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকাস্ট নভেলা, দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে দুটি বইয়ের কথা এখানে দেওয়া হয়েছে। একটি হচ্ছে দ্য হলোকাস্ট নভেলা, আরেকটি হলো ডেভিলস অ্যারিথমেটিক। The present text is an edited version of her popular short story of the same name. বর্তমান পাঠ্যাংশটি তার উইন্ড ক্যাপ বলে যে গল্পটি আছে, সেইটি মেন গল্পটিও দ্য উইন্ড ক্যাপ। সেই মেন পাঠ্যাংশটি থেকে এটা একটা এক্সট্রা অংশ বা সম্পাদিত অংশ এখানে নেওয়া হয়েছে একই নামে, এবং এখানেও নাম দেওয়া হয়েছে উইন্ড ক্যাপ। লেট শেয়ারে দুটি প্রশ্ন দেওয়া আছে। নাম্বার 1, ডু ইউ থিঙ্ক লিভিং অন আ শিপ অন দ্য সি ইজ মোর এনজয়েবল দ্যান লিভিং অন ল্যান্ড? তুমি কি মনে করো সমুদ্রের জাহাজের ওপর বসবাস করা অনেক বেশি আনন্দদায়ক স্থলভাগে বসবাস করার থেকে? নাম্বার 2, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ উড চেঞ্জ ইফ উই হ্যাভ ম্যাজিক্যাল পাওয়ার টু কন্ট্রোল দ্য ওয়েদার? তুমি কিভাবে মনে করতে পারো যে আমাদের জীবন বদলে যাবে যদি আমাদের ম্যাজিক্যাল পাওয়ার থাকে, ঐন্দ্রজালিক ক্ষমতা যদি আমাদের দেওয়া হয়, টু কন্ট্রোল দ্য ওয়েদারকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা যদি আমরা পাই, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো আমাদের জীবন? লেট শেয়ারে যে প্রশ্ন দুটি দেওয়া হয়েছিল তার সাথে মূল পাঠ্যাংশের কিছু প্রাসঙ্গিকতা আছে। তো টেক্সটটি পড়ার পরে তো আমরা বুঝতে পারবে এখানে প্রশ্ন দুটি এখানে কেন করা হয়েছিল। তো লেট সিট, আমরা এবার মূল পাঠ্যাংশটি পড়ব। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলার, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। একদা এক সময় এক ছেলে ছিল যে নাবিক হতে চেয়েছিল, বাট হিজ মাদার, কিন্তু তার মা কখনোই তাকে অনুমতি দেয়নি সমুদ্রে যেতে। চাইল্ড, হোয়াট ইউ নো অফ সেলিং, সি উড সে। তার মা বলতো, বাছা তুই সমুদ্র সম্পর্কে কি জানিস? সেলিং, সমুদ্র যাত্রা সম্পর্কে বা কি জানিস? ইউ আর আ ফার্মার সন, তুই হলি কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুই ঋতু পরিবর্তন সম্পর্কে জানিস। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, তুই মাটির সোদা গন্ধ সম্পর্কে জানিস। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুই সমুদ্র সম্পর্কে জানিস না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই ছেলেটি যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে তার মাকে সবসময় মান্য করত, তার মায়ের কথা সবসময় সে শুনত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, তাই সে মনের ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে খামারের কাজ করতে চলে গেল। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, সে সমুদ্রের কথা আর সে মায়ের কাছে উল্লেখ করেনি। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে লাঙলের পেছন পেছন হাঁটছিল, সে নিজেই লাঙল দিচ্ছিল। হি অল বাট র্যান ওভার আর টাইনি গ্রিন টার্টেল, সে আরেকটু হলেই সেই সবুজ একটা ছোট্ট খুদে সবুজ রঙের একটি কচ্ছপের ওপরে সে হয়তো পা দিতে যাচ্ছিল, যে কচ্ছপটি একটি মাটির ঢেলার ওপরে বসেছিল।
দ্য টার্টেল অন আ ক্লড অফ ডার্ট, যে টার্টেলটি মাটি ঢেলার উপরে বসেছিল সেই ঢেলার উপরে বসে থাকা কচ্ছপটির ওপরে আর একটু হলেই সে পা দিতে যাচ্ছিল, প্রায় চাপা পড়ে যেত। হি পিকড দ্য টার্টেল আপ, সে টার্টেলটাকে তুলে নিল, সেই কচ্ছপটিকে তুলে নিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সেটি তার মাথার উপরে রাখলো। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, সে জানতো মাথার উপরে থাকলে কচ্ছপটি নিরাপদ থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার লাঙল দেওয়া কাজটা সম্পূর্ণ হলো, হি প্লাগ দ্য টার্টেল, তখন সে টার্টেলটিকে তুলে নিল। জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন সেই কচ্ছপটিকে মাথা থেকে তুলে নিল। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোট। জন অবাক হয়ে দেখতে পেল সেই সবুজ কচ্ছপটি একটি সবুজ পরিমানবে পরিণত হলো, যে পরিমানবটি তার হাতের তালুর ওপর দাঁড়িয়ে তাকে মাথা নত করে সম্মান জানালো। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, সেই সবুজ রঙের পরিমানবটি বলল যে তোমার দয়ালুতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তোমার মন প্রাণ ভরে তোমার কি ইচ্ছা আছে বলো। অ্যান্ড আই গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমার জীবন তুমি বাঁচিয়েছ, আমার জীবন বাঁচানোর জন্য তুমি যা চাইবে আমি সেটা মঞ্জুর করব। সেড দ্য ফেয়ারি, এটা ফেয়ারি বলল। জন বোট ব্যাক বাট সেড নাথিং, জনও তাকে মাথা নত করে তাকে সম্মান জানালো, বাট সেড নাথিং, কিন্তু সে কিছুই বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও জনের মন ব্যাকুলভাবে চেয়েছিল সমুদ্র যেতে, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনের ইচ্ছা প্রকাশ করেনি। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট সো ইজিলি, সেই পরিমানবটি মানুষের মন খুব সহজেই পড়তে পারত। সো হি সেড, তাই সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি বুঝতে পারছি যে তুমি সমুদ্রযাত্রা করতে চাইছো। জনস ফেস আনসার্ড ফর হিম, জন উত্তর না দিলেও জনের মুখ দেখে সে বুঝতে পেরেছিল, সেজন্য বলা হচ্ছে জনের মুখটি তার সেই প্রশ্নের উত্তর দিল। Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire. যেহেতু তুমি আমাকে তোমার মাথার ওপরে রেখেছ আমাকে নিরাপদ রাখতে, আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব একটা আলাদা রকমের টুপি, ইন রিটার্ন, তার বিনিময়ে। দ্য কাইন্ড সেলার মোস্ট ডিজায়ার, যেটা অধিকাংশ নাবিকরাই এই ধরনের টুপি চেয়ে থাকে, সেই ধরনের টুপি আমি তোমায় দেবো। আ ক্যাপ ফুল অফ উইন্ড, সেই টুপিটা হবে বাতাস ভর্তি টুপি। বাট দেয়ার্স আ ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কীকরণ থাকবে সেখানে। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত বা কোনো মানব সেই টুপিটি তোমার মাথা থেকে খুলতে পারবে না। দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং আ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড, তারপর চোখের নিমেষে সেই পরিমানবটি অদৃশ্য হয়ে গেল তাকে সেই ডোরা কাটা দাগযুক্ত টুপিটি দিয়ে। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, ইয়ং জন সেই টুপিটা পরল এবং সঙ্গে সঙ্গে সে দৌড়ে গেল তার মাকে এই বিষয়ে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড, তার মা শোনা মাত্রই বলল যে এই টুপি থেকে ভালো কিছু ঘটনা ঘটবে না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু ছেলেটি তার মায়ের কোনো সতর্কীকরণ শুনল না। বাট দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, সেই ঠিক পরের দিন সেই নাবিকের টুপিটি পরে হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রের দিকে দৌড়ে গেল। অন সিং আ শিপ অ্যাঙ্কার নিয়ার দ্য শোর, যখনই সে দেখলো সমুদ্র সৈকতে একটা জাহাজকে নোঙর দিয়ে বাঁধা আছে, তখনই সে সেখানে দৌড়ে গিয়ে বলল নাবিককে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে জাহাজের ক্যাপ্টেনকে বলল টু টেক হিম অ্যালং, তাকেও যেন নিয়ে যাওয়া হয়। দাস বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এইভাবে তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেট, উইন্ড ক্যাপ সেই মতোই কাজ করলো, যেভাবে পরিমাণবটি বলেছিল সেই মতোই কাজ করলো। বাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু একটা সতর্ক তখনও কিন্তু রয়ে গেল, বা একটা সতর্ক বা একটা কন্ডিশন মানে হচ্ছে অবস্থা বা শর্ত, একটা শর্ত কিন্তু তখনও রয়ে গেল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, তো যে অবস্থাটা রয়ে গেল বা যে শর্তটা রয়ে গেল সেই শর্তটার ভালো খারাপ দুটো দিকই ছিল।
It was bad because John could neither take his cap off before the captain nor at bedtime. টুপিটা খারাপ ছিল এই কারণেই, কারণ জন ক্যাপ্টেনের সামনে কখনোই টুপিটা খুলতে পারবে না, আবার টুপিটা সে খুলতে পারবে না বিছানায় শুতে যাওয়ার সময়। It was good because neither could he lose the cap nor could it be stolen from him. আবার টুপিটা ভালো ছিল কারণ টুপিটা সে নিজে থেকে হারাতেও পারবে না, আবার টুপিটা কেউ তার কাছ থেকে চুরি করতে পারবে না। Since it was wind that the sailor called for, and the wind John could supply, he soon became very popular. যেহেতু এটাই ছিল সেই বাতাস যে বাতাসটা নাবিকরা চাইতো এবং সে বাতাসটা যেটা জন সাপ্লাই দিতে পারত, জন খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল। When he twisted the cap, he could summon the east and west wind. যখন সে টুপিটাকে একটু বাঁকাতো তখন সে পূর্ব আর পশ্চিম দিকের বাতাস ডাকতে পারত। He could also turn it to call both the north as well as the south wind. সে একইভাবে টুপি বাঁকিয়ে উত্তর আর দক্ষিণ দিকে বাতাসকেও ডাকতে পারত। The captain would therefore never part with his prized sailor. তাই ক্যাপ্টেন কখনোই চাইতো না জনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে তার মূল্যবান যে নাবিক, যেখানে প্রাইজ সেলার বলতে মূল্যবান নাবিক যেটা ছিল জন, তার মূল্যবান নাবিকের সাথে যোগাযোগ ছিন্ন করতে ক্যাপ্টেন কখনোই চাইতো না। অ্যান্ড লেট হিম অ্যাশোর, এবং তাকে কখনোই সমুদ্র সৈকতে আসতে তাকে অনুমতি দিত না। ফর আ ইয়ার অ্যান্ড আ ডে, এইভাবে এক বছর একটা দিন কেটে যাওয়ার পর ইয়ং জন ডিড নট সেট ফুড অন ল্যান্ড। এক বছর একদিন কেটে গেল কিন্তু ইয়ং জন এখনও মাটিতে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। সে শুধু সমুদ্রে সেই প্রবল ঢেউ ছাড়া আর সে কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। খুব শীঘ্রই তার মনের মধ্যে একটা প্রবল ইচ্ছা জন্মালো মাটিতে পা রাখবার। Let's continue. Oh, let me go ashore just for one day, he begged the captain when they had sighted the land. যখন নাবিকরা জমি দেখতে পেল তখন ক্যাপ্টেনকে জন অনুরোধ করল আমাকে একদিনের জন্য সমুদ্র সৈকতে যেতে দিন। He promised he would return, but the captain was unmoved. সে ক্যাপ্টেনের কাছে প্রতিজ্ঞা করলো যে সে ফিরে আসবে, but the captain was unmoved. কিন্তু ক্যাপ্টেন কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না। However, John could not stop dreaming of the land. তো যাই হোক, জন নিজেকে স্বপ্ন দেখা থেকে আটকাতে পারল না সেই ল্যান্ডকে নিয়ে, সেই জমিকে নিয়ে। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. একদিন শান্ত বিকালবেলায় জন দ্রুত ঘুমিয়ে পড়ল এবং আবার সমুদ্রকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো। Unknown to him, the ship stood offshore of his old farm. ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার পুরনো খামার থেকে একটু দূরে সমুদ্র সৈকতে জাহাজকে দাঁড়িয়ে থাকতে জন দেখল, যেটা তার কাছে অজানা ছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি। জনের স্বপ্নতে ঋতুগুলি দ্রুত পরিবর্তিত হচ্ছিল। অ্যান্ড ইচ টার্ন, এবং যেভাবে ঋতুগুলি দ্রুত পরিবর্তিত হচ্ছিল, সো ডিড জন ইন ইজ বেড। জনও তার বিছানায় এপাশ ওপাশ করছিল। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন ইজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। তার মাথায় যে টুপিটি ছিল সেই টুপিটি আস্তে আস্তে দুমড়ে মুচড়ে গেল। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। যদিও আকাশ পরিষ্কার ছিল, এ স্মরণ করলো এক প্রবল ঝড়কে। দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং। যে ঝড় কোনো রকম সতর্কীকরণ ছাড়াই জাহাজকে আঘাত করলো। দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেল। সেই বাতাস সেই জাহাজটাকে পুরো চক্রাকারে ঘোরালো। এতে কি হলো? টিয়ারিং দ্য সেল, সেই জাহাজের পালটাকেও ছিঁড়ে দিল। স্ন্যাপিং দ্য স্পার্টস, জাহাজের খুঁটিগুলোকে প্রবলভাবে আঘাত করলো। তখন ইট ইজ হিজ ফল্ট, দ্য সেলার ক্রাইড। তখন নাবিকরা বলে উঠলো এটা জনের ফল্ট, জনের দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার। তারা ভয়ে রাগে তার চিৎকার করে উঠল। অ্যান্ড ট্রাইড টু রিপ অফ দ্য ক্যাপ অন ফ্রম হিজ হেড। এবং তারা চেষ্টা করলো সেই মাথা থেকে তা জনের টুপিটি খুলে দিতে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ। তো যাই হোক, তারা অসফল হলো কারণ এটা ছিল পরিমানবের দেওয়া টুপি, ফেয়ারি ক্যাপ। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকাম আ স্টর্ম। সেই নাবিকেরা জনের টুপিটিকে টেনেছিল, দুমড়ে মুচড়ে দিয়েছিল, সেই কারণে দ্য স্কোয়াল বিকাম আ স্টর্ম, সেই স্কোয়ালটা, সামুদ্রিক ঝড়টা একটা প্রবল ঝড়ে পরিণত হয়েছিল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এবং এতটাই বেশি প্রবল হয়েছিল যা আগে কখনো তারা দেখেনি।
দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। ক্যাপ্টেন তখন আদেশ দিল জনকে তার সামনে হাজির করতে। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ টাইপ ক্যাপ। রাগের মাথায় জনকে সে শক্ত করে ধরল সেই টুপির লেজের প্রান্তটিকে ধরে। টুইস্টেড হিম থ্রাইস, তাকে 3বার ঘোরালো। অ্যান্ড ফ্লাং হিম টু দ্য সি, এবং তাকে সমুদ্রের দিকে নিক্ষেপ করলো। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড। কিন্তু যে বাতাসকে স্মরণ করা হয়েছিল সেই টুপির দ্বারা, সেই বাতাস জাহাজটিকে 3 ভাগ ঘোরালো। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, যখন জন সেই ঢেউয়ের তলায় চলে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন টুপিটি তার মাথা থেকে খুলে গেল। সো দ্য স্টর্ম স্টপ, সেই কারণে সেই ঝড়টি থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সমুদ্র সৈকতে সাঁতার কাটতে কাটতে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, সেই টুপিটিও জনকে ফলো করতে করতে তার পেছন পেছন গেল। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন জন জমিতে পৌঁছালো, জন পিকড দ্য ক্যাপ, জন সেই টুপিটিকে তুলে নিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার, সে তার মায়ের কাছে ছুটে গেল। অ্যান্ড ফার্ম, এবং তারপরে সে খামারে গেল। এগেন ইন উইন্টার হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস হি বিগ্যান টু ড্রিম এগেন অফ দ্য সি। যখন আবার শীতকাল এলো, তখন গোটা মাঠ তুষারে আবৃত ছিল, তখন জন সেই স্বপ্ন দেখতে শুরু করলো সমুদ্রকে নিয়ে। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রপ, আবার জন সে আলমারিতে গেল। হি গট টু দ্য ফেয়ারি ক্যাপ, সে ফেয়ারি ক্যাপটাকে বার করলো। স্টিয়ার্ড অ্যাট ইট ফর আ লং মোমেন্ট, সে দীর্ঘক্ষণ ধরে সেই টুপিটির দিকেই তাকিয়েছিল। টাকিং ইট ইন ইজ শার্ট, তারপরে সে জামার মধ্যে গুজে নিয়ে সেই টুপিটিকে নিয়ে হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে ছুটে গেল। হি প্লেস দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন, সে একটা পাথরের তলায় সে উইন্ড ক্যাপটাকে রাখলো। হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে জানতো যে ফেয়ারিম্যান নিশ্চয়ই এখানে আসবে এবং সেই পরিমানবটি নিশ্চয়ই এই টুপিটিকে খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপর সে আবার সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিল। দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ। বাকি অংশটা, জন যতদিন বেঁচে ছিল তার জীবনের বাকি অংশটা, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ, তো জীবনের বাকি অংশের অর্ধেকটা সে কাটিয়েছিল জাহাজে, আর বাকি অর্ধেক অংশটা সে কাটিয়েছিল সমুদ্র সৈকতে। টিল অ্যাট লাস্ট, যতক্ষণ না পর্যন্ত হি ওন্ড হিজ ওন বোট, যতক্ষণ না পর্যন্ত সে নিজের জাহাজ বা নৌকার মালিক হতে পারছে। অ্যান্ড 100 একরে ফার্মল্যান্ড, এবং যতক্ষণ না পর্যন্ত সে 100 বিঘে জমি মালিক হতে পারছে। ফ্রম দেন অন, তারপর থেকে হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, তারপর থেকে সে ক্যাপ্টেন টার্টেল নামেই পরিচিত হলো। ফর, কারণ হি ওয়াজ মাচ অ্যাট হোম অন ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন ল্যান্ড, কারণ ল্যান্ডে সে ততটা যেরকম ল্যান্ডে কমফোর্টেবল ছিল ততটাই কমফোর্টেবল ছিল সে জলে, সেই কারণে সে ক্যাপ্টেন টার্টেল নামে পরিচিত হলো।